শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দারুণ চার মা লক্ষ্মী আসছেন আজকে খেলতে। এই সময়টা আপনারা অপেক্ষা করেন, আজ কারা আসছেন, তাদের গল্প কি, তারা কোথা থেকে আসছেন, এইসব জানতে আমিও অপেক্ষা করি, এখনো করছি। তাদেরকে ডেকে নিই, তারপর আলাপ সারবো। প্লিজ ওয়েলকাম। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। বানি। নমস্কার ম্যাম, আমি বানি। আমি এসেছি কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। কি করো বানি? আমি দইয়ের ব্যবসা করি, দই আর লস্যির ব্যবসা। দই আর লস্যি? হ্যাঁ। তোমার পারিবারিক ব্যবসা এটা? হ্যাঁ। তুমি এখন দেখছো? হ্যাঁ। ওকে। দই তো পুরো টেবিল ভর্তি দই, নানা দই আর লস্যি। দই আর লস্যিও আছে, ওয়াও। এমনিতে শেষ পাতে হয় দই, আজকে শুরুতেই দই, জমে দই পুরো কেস। আচ্ছা ঠিক আছে, আরেকটু গল্প করব তোমার সঙ্গে একটু পরে। শ্রেয়ার কাছে আসি। নমস্কার ম্যাডাম, আমার নাম শ্রেয়া ভর। আমি আসছি হুগলি জেলার চণ্ডীতলা ব্লকের চণ্ডীতলা 2 নম্বর ব্লকের অন্তর্গত বাক্সা গ্রাম থেকে। বাক্সা, ওকে। গয়না বানাও তুমি? গয়না বানাই, আর তার সাথে আমাদের লেডিস গার্মেন্টসের একটা ছোট্ট বিজনেস আছে। বাহ, আমাদের বলতে পরিবারের? আমার আর আমার বাবার। বাবার? ও লাভলি। আমাদের খুব ছোট পরিবার। লাভলি, সুখী পরিবার তো একদম। ব্যাস, তাহলেই হবে। সুস্মিতা। নমস্কার ম্যাম, আমি সুস্মিতা সেন। সুস্মিতা সেন। আমি আসছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোচরণ সরবেরিয়া থেকে। আমি Okay. 3rd ইয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। আচ্ছা, সুস্মিতা সেন, তোমার নাম কে রাখলো গো সুস্মিতা? আমার মামা বাড়ি থেকে রাখা হয়েছে। সেটা কি সুস্মিতা সেনকে দেখেই রাখা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, মিস ইউনিভার্স অ্যান্ড লাভলি লেডি না? দারুণ, সুন্দর। খুব ভালো আপনিও পার্সোনালিটি। খুব সুন্দর। সুস্মিতা সেন নয়, ঠিক আছে, থ্যাংক ইউ। আই অ্যাডোর সুস্মিতা সেন, আমার খুব ভালো লাগে ওনাকে। ওকে, সো তুমি এখন পড়াশোনা করছো, রাইট? শর্মিষ্ঠা। নমস্কার ম্যাম, আমার নাম শর্মিষ্ঠা দাস। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসছি। আমি একজন সাইবার ক্যাফেতে একটা কাজ করি। ও, কি কাজ? সাইবার ক্যাফেতে কম্পিউটারের যা কাজকর্ম হয় সেখানে আমি কাজ করি। ওকে, আর কি করো? আর পড়াশোনা চলছে আমার। আমি কি আইটিআই পড়ছো? করছি। আইটিআই? আইটিআই করছি। কোথা আর থেকে? আমি বাহাদুরপুর আইটিআই, কৃষ্ণনগর টু গভর্নমেন্ট আইটিআই। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো কদিন আগেই। আচ্ছা। আমি এখন আপাতত নিজের পড়াশোনাটা চালানোর জন্য সাইবার ক্যাফেতে কাজ করছি আর বাহ। পড়াশোনা চালাচ্ছি। কি নিয়ে গ্র্যাজুয়েশন করলে? মানে Physical education কম্বিনেশন নিয়ে। এডুকেশন? Physical education. ফিজিক্যাল এডুকেশন, শারীর শিক্ষা। আচ্ছা। আমার গেম ডিসকাস ছিল, আমি ডিসকাস নিয়ে খেলেছি। হ্যাঁ, ডিসকাস থ্রো করতে গেলে তো গায়ে প্রচুর জোর লাগে, আর কোমরের জোরও লাগে অনেক। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হয়। ওয়াও, ফ্যান্টাস্টিক। 4 ইয়াং ব্রাইট চকচকে ঝকঝকে মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আগে খেলা, তারপরে বাকি গপ্পগুজব হতে থাকবে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। আচ্ছা, খেলা শুরুর আগে বানির কাছে আরেকবার আসি। দই লস্যির ব্যবসা, তুমি বললে পারিবারিক ব্যবসা, এটা কত দিনের? ম্যাম, আমি ছোটবেলা থেকেই দেখছি বাবাকে দই আর লস্যি ব্যবসা শুরু করতে। ওকে, আর প্রোডাক্ট মানে প্রোডাকশনটা কোথায় হয়? বাড়িতেই হয়। বাড়িতেই? হ্যাঁ, বাড়িতেই দই হয়। এবার আমাদের ব্যবসাটা ছোটবেলা থেকেই হচ্ছে, মানে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি বাবাকে। তো দীর্ঘ বছর ব্যবসাটা চলাকালীন বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, বাবা টিবি রোগে আক্রান্ত হয়ে পড়েন। তো সেই সময় এমনই অবস্থা একটা চলে আসেন, মানে আমাদের মেন রোজগারের ব্যবস্থাটা হলো দই থেকেই আসে, দই লস্যি থেকে আমাদের রোজগারটা হতো। সেই সময় বাবা এমন অবস্থায় পড়ে যায়, তখন আমাদের সংসারটা আর একেবারে চললো না। সেই জন্য আমার মা দিদিরা সব লোকেদের ঘরে কাজ টাজ করতে যেত, এরকম একটা সংসার চলতো আর কি। লোকেদের ঘরে মানে অ্যাজ ডোমেস্টিক হেল্প? হ্যাঁ। আচ্ছা। তারপর সেরকম করতে করতে মোটামুটি একটু সংসারে একটু হাল ধরতে এলো আমার বড়দি মেয়েতে একটু যেহেতু বড় হয়েছিল, তারা বললো না বাবা হয়ে গেছে তো কি হয়েছে, আমরা ব্যবসার হাল ধরবো। তোমরা ক বোন? আমরা 3 বোন। তো দিদি ব্যবসার হালটা ধরে, তো দিদির থেকে আমি ব্যবসাটা ধরলাম। তারপর দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর পুরোপুরি ব্যবসাটা আমিই ধরেছি। মানে আমার মা বাবাকে শুনতে হয়েছিল যে তোমরা 3 মেয়ে, তোমরা পথে বসবে, তোমরা খেতে পাবে না, যেহেতু তোমরা 3 মেয়ে, ছেলে নেই, এরকম কথা শুনতে হয়েছে আমাদের। তো আমি এটা করে দেখাতে যে হ্যাঁ, আমি মেয়ে হয়ে মা বাবার পাশে দাঁড়াবো, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব।
এ কি, এরা কারা আমি বুঝি না, এদের কথায় পাত্তা দেবে না বানি, একদম দেবে না। এই ব্যবসাটা যেহেতু আমি একাই করি, তো সবাই আমাকে দেখে খুব বাজে মন্তব্য করে, এই মেয়ে হয়ে ব্যবসা করছে এ করছে। তাও কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমার পাশে আমার মা বাবা আছে, সব থেকে বড় সাপোর্ট হলো তারা। নিশ্চয়ই। তারা আমার মাথায় হাত রেখেছে, যখন আমি ব্যবসাটা নিয়ে এগিয়ে যাচ্ছি এখনো। আর আমি এখানে এসেছি এই আশাতেই যে 1 লাখ টাকা পেলে আমি একটা স্টল নিব। এখন তো কিনতে পারবো না, একটা ভাড়াই নিব। ওই ভাড়াটা নিতে আপাতত 50,000 টাকার মতো একটা ডিপোজিট দিতে হবে। আর যেহেতু আমি দই আর লস্যির ব্যবসাটাই করছি, তো দোকান নিলে ওখানে একটা আমাকে ডিপ ফ্রিজ বসাতে হবে, যেটার দাম 35 থেকে 40,000 টাকা পড়বে। সেই জন্য আজকে এখানে আসা, 1 লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে আসা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, ফুল প্ল্যানিং নিয়ে তবেই নাকি একলা চলতে হয়। বানির কাজের কিছু ভিডিও দেখাই আগে সবাইকে। দুধ জাল হচ্ছে হ্যাঁ, উনুনে। উনুনে, কাঠের উনুনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই উনুন ছাড়া তো স্যার ম্যাম গ্যাসে হবে হবে না। না। দুধ ঠান্ডা হচ্ছে। না, এটাকে দই ভালো করে না ঘুটলে হবে না, এরও একটা তাপমাত্রা থাকে, ঠিকঠাক তাপমাত্রা না বসালে দই সেট হবে না। দই বসে না। না। তো সেটা কত তাপমাত্রা? ওটা হাত দিয়ে মিনিমাম হলে একটা তাপমাত্রা দেখে, মানে একটা আঞ্জাদ মতন দেখে বসাতে মানে হয়। তুমি অলরেডি দইটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, মানে ওর মধ্যে যেহেতু এটা মিষ্টি দই বসছে, এর মধ্যে এটা হলো কালার, মানে এটাকে ঘরেই তৈরি করা হয়, চিনি দিয়ে রং করা হয় ও এটা। ক্যারামেল। হ্যাঁ, আর এটা এর মধ্যে টক দই, যেটা আমরা দই বসানোর জন্য টক দই ইউজ হয়, ওটাই দিচ্ছি। টক দই আর চিনি। হ্যাঁ, টক দই, চিনি। তারপর আমাদের ঘরে একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ হলো আমরা খাঁটি গরুর দুধের দই বানাই। আর লস্যিটা যে বানাই পুরো ঘরোয়া পদ্ধতিতে নারকোল দিয়ে, যেটা আমাদের কাঁথিতে কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। আমরাই বানাই কাঁথিতে নারকোল দিয়ে দই, মিষ্টি দই নারকোল দিয়ে। ও, টপিংটা নারকোলের থাকে। হ্যাঁ, হ্যাঁ। আরে বাস, দারুণ ব্যাপার। লস্যিটা কি মিষ্টি দইয়ের হ্যাঁ, লস্যি? মিষ্টি দইও হয়, টক দইয়ের হয়। হয়। এগুলো বিক্রি কোথায় করো বানি? আমাদের টক দই বিক্রি করানোর জন্য দোকান ধরা আছে, দোকানে টক দই দিয়ে আসা হয়, মানে ওটা প্রত্যেক দিনে একটা 10 কেজি করে একটা দই যায়। আর মিষ্টি দইটা আমাদের যখন অর্ডার আসে তখন মিষ্টি দইটা যায়, মানে আমাদের ওই প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এরকম দোকান ধরা আছে। কাঁথিতে পুজোর সময়। সোনার হাউস, গোল্ড হাউস, এইসব দোকানে আমাদের ঘরে প্রত্যেক বছরই লস্যি যায় ওখানে। ওকে, আর এগুলো হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। হ্যাঁ, দেখি একটু মিষ্টি দই, দেখুন না। ব্যাপারটা তো লোভনীয় না? ও মা, কি সুন্দর আবার সাজিয়েছে। এগুলো হচ্ছে মিষ্টি দই। 100 গ্রামের ভার। হ্যাঁ, এইগুলো আমরা বানিয়ে দোকানে দোকানে দিয়ে আসি। ওকে ওকে, আর ওইটা হচ্ছে লস্যি। লস্যি। এতে আবার ড্রাই ফ্রুটস এইসবও হ্যাঁ, দেওয়া হ্যাঁ, আছে, হ্যাঁ। নারকোল, চেরি, গোলাপ পাতা, মানে গোলাপের পাপড়ি, হ্যাঁ, হ্যাঁ। কিশমিশ, ক্যাশিউ নাটস। আরে বাবারে, দারুণ ব্যাপার। উফ, তো তোমার সহ প্রতিযোগীদের খাইয়েছো না, লস্যি? অবশ্যই তারাও খাবে, সবার জন্য নিয়ে এসছি। গুড গুড গুড। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, সঙ্গে? মা এসছে, বাবা এসছে। ও, ওই তো বাবাও আছেন, মাও আছেন। বাহ, মা তো খুব খুশি মনে হচ্ছে মেয়ে। আমার বড়দির মেয়ে এসছে, কোথায় ওই বড়দির তো মেয়ে? পাশে বসছে। নমস্কার দিদি, নমস্কার। আমি আপনার লক্ষ্মী লাভটা খুব দেখি সবসময়, জেনে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে বাণীকে এখানে দেখে কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে যে আসতে পারবে আমি এটা ভাবতে পারিনি। তো আশীর্বাদ করুন যেন হয়ে যায় দোকান, ফ্রিজ, হ্যাঁ। এভরিথিং যেন হয়ে যায়। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো, একসঙ্গে ধরে নাও কয়েকটা। একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কি রে, ধরতে পারছিস না? ধর 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 100 বৃন্দাবন, টাকা ধরেই হাতটা খালি করে নেবে। ধর, সাইডে গুলো ধর বাবু, সাইডে গুলো ধর ধর হ্যাঁ ধর। হ্যাঁ, গুড। কোনে অবি তুই কোনে তোকা হয়ে যাবি এখন। ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হাতটা খালি করে নাও। হ্যাঁ, ওই দেখো উপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে ধরবে, ধরো একসঙ্গে। ইয়ে, ভেরি গুড। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড নেই এখন। নিচে আটকে আছে টাকা। ধর 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 ধর। চলো চলো, পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরো। ইয়েস। ও, 530,
40, 50, 4,650, ওয়াও। বাণীর স্কোর 4,650 ফার্স্ট রাউন্ডে। বাকিদের চোখ বড় বড় হয়ে গেছে। টেনশন বাড়লো না কমলো? বাড়লো, ইয়েস। শ্রেয়া, তোমার কথা একটু বলো, এই গয়না বানানোর কাজ তুমি কবে থেকে শুরু করলে? ম্যাডাম এই গয়না বানানোর কাজটা আমি কিছু মাস ধরে করছি, এর আগে করতাম না। বেসিক্যালি রিসেন্ট একটা আমার মানে ঘটনা ঘটে যায়। 2024-এ আমার মা চলে যান। চলে যান বলতে মারা গিয়েছে? মা মারা গেছে। ওকে, কি হয়েছিল? আমার মায়ের অনেকদিন থেকে হার্টের সমস্যা ছিল। 2024-এ সেখান থেকে স্ট্রোক হয়ে যায় আর মা সেখান থেকে ফিরতে পারেননি আর। তো মা কি করতেন? মা হাউসওয়াইফই ছিলেন এবং মা ভালো গান গাইতেন। বাহ। ইভেন আমার বাবা একজন বড় তবলা বাদক। ও, তো তুমি গান গাও না? না ম্যাডাম, আমি আবৃত্তি করি। আচ্ছা, মা চলে যাওয়ার পর থেকে আবৃত্তি আর করি না। কেন? অ্যাকচুয়াল এমনি আর মনটা ভালো লাগতো না। মায়ের জন্য দ্যাটস খুব ওকে, কষ্ট হয়। সেটা সাময়িক, কিন্তু আবৃত্তি করা তো ভালো। সেটা সেটা বন্ধ করে দেওয়াটা ঠিক নয়। মানে কয়েক মাস মন খারাপ, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড, বাট গেট ব্যাক টু ইট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। হ্যাঁ, তোমার এই কাজ কবে থেকে শুরু করলে? ক মাস হলো? প্রায় 5-6 মাস হয়ে গেল। তো হঠাৎ গয়না বানানোর কেন আইডিয়া এলো মাথায়? অ্যাকচুয়াল ম্যাডাম হয়েছে কি, আমি একদিন সিনেমা দেখছিলাম, তো সিনেমাতে একজন সাউথের নায়িকা মানে এরকমই পালকের জুয়েলারি পরেছিল। তো এবার সেখান থেকে আমার মানে সেই জিনিসটাকে দেখে ভালো লাগে যে আচ্ছা, যদি আমি এরকম নিজের মনের মতো করে যদি কিছু বানাতে পারি। তো সেখান থেকে দেখেই আমি ইন্সপিরেশনটা পাই যে আমি এরকম ধরনের গয়না এবার নিজের মন থেকে বানাবো। বাহ। তো সেইখান থেকেই এই জিনিসগুলো শুরু করি আমি। তো তুমি মেইনলি পালকের জুয়েলারি বানাও? ওয়াও, ফ্যান্সি জুয়েলারি। নাইস। ওকে, আর তোমার বাবা তবলা বাদক বললে, সেটা কি পেশাদারভাবেই করেন? না ম্যাডাম, পেশাদারভাবে তো নয়। অনেক বড় জায়গাতে বাবা বাজিয়েছেন এবং অনেক বড় মানুষদের সঙ্গে বাবা বাজিয়েছেন। তবে টাকা পয়সার সেরকম মানে আমাদের আর্থিক পরিস্থিতিটা মোটামুটি মতো, খুব একটা ভালো ছিল না। আর তারপর থেকে তো মা চলে যাওয়ার পর থেকে তো আরও খারাপ হয়ে গেছে। মায়ের যখন শরীর খারাপটা হয়েছিল, চিকিৎসায় হ্যাঁ, অনেক তখন খরচ চিকিৎসার জন্য আমাদের মার্কেট থেকে 2 লাখ টাকা লোন নেওয়া হয়। তো এবার প্রায় 1 বছরের ওপর প্রায় হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তো এখনো পর্যন্ত টাকাটা শোধ করতে পারলাম না, শুধু তাগাদা অল্প অল্প আসছে। সুদগুলো। হ্যাঁ, বাড়িতে এসে কথা শোনায়, এবার সেই জিনিসগুলো খুব খারাপ লাগে। এবার আমি চেষ্টা করছি, বেসিক্যালি আমাদের একটা লেডিস গার্মেন্টসের একটা ছোট্ট ব্যবসা আছে। মানে আমরা বড় বাজার থেকে কিছু কম দামে কুর্তি নাইটি কিনে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করি। বিভিন্ন জায়গায় বলতে? বিভিন্ন জায়গায় বলতে আমাদের যেমন গ্রামে বাড়ি, তো গ্রামে আমাদের হাট হয়, হ্যাঁ, সপ্তাহে 2 দিন হাট হয়। তো সেই হাটেতে গিয়ে আমি আর আমার বাবা স্টল দাও? ওখানে বসে বিক্রি করি, বা আচ্ছা। যদি কেউ স্টলের ব্যবস্থা করে দেয়, ওই Okay. হালকা ছোটখাটো স্টল করে দেয়, সেখান থেকে Okay. বিক্রি করি। Okay. আর তাছাড়া কিছু ছোটখাটো এক্সিবিশন করেছি। হ্যাঁ। খুব একটা ভালো যে ইনকাম হয় তাও বলতে পারবো না ম্যাডাম, কারণ এখন তো প্রচুর কম্পিটিশন মার্কেট না। তো তুমি এই জুয়েলারিগুলো কোথায় বিক্রি করো? ওই দোকানে? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা। হাটেতেও আমি সেল করি, মানে জামা কাপড়ও সেল করি। জামা কাপড়ও বিক্রি করো, সঙ্গে একটা জুয়েলারি? হ্যাঁ, জুয়েলারিও থাকে, মানে এই সমস্ত ধরনের এগুলো থাকে। এবার ম্যাডাম জুয়েলারি কালেকশন আমি বেশি করতে পারি না, কারণ ব্যাপারটা হচ্ছে মানে অনেক জিনিস লাগবে, তো এই সবগুলো করতে অনেক রকমের জিনিস লাগে। তো এবার সবগুলো কেনা সম্ভব নয়। এবার বাবাও অতটা কিনে দিতে পারে না। একটা সামান্য প্রাইভেট ফার্মের একটা ছোটখাটো চাকরি করে। ও, তো বাবা সেখান থেকে- চাকরিও করে? হ্যাঁ, একটা ছোটখাটো চাকরি করে। সঙ্গে এই জামা কাপড়ের এইটাও হ্যাঁ, চালান? হ্যাঁ, এইটা সঙ্গে করে করি আমরা। আচ্ছা, তোমার ওই গয়নাটা দেখি একটু গিয়ে আগে। ও মা, কি সুন্দর! এগুলো আমি নিজে হাতে বানাই ম্যাডাম। ও ওয়াও, দারুণ তো। ইয়া, টোটালি ফ্যাশন জুয়েলারি। নাইস, থ্যাংক ইউ ম্যাডাম। ভেরি নাইস। এই দেখো কি সুন্দর। এটা অ্যাকচুয়ালি মাল্টি কালারের ওপর, মাল্টি কালার ফেদার দিয়ে এটা তৈরি। আর এই ফেদারগুলো জোগাড় করাও তো একটা ব্যাপার। হ্যাঁ, বাবা কলকাতা থেকে এগুলোকে এগুলো কিনে এনে দেয়। নিয়ে। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার বাবা এসেছেন। ও, বাবা এসছেন। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ,
তাহলে আজকে তুমি শ্রেয়া 1 লাখ টাকা পেলে কি করবে, কি প্ল্যান? ম্যাডাম ফার্স্টেই আমাদের যে লোনটা আছে সেটা কিছুটা শোধ করব, কারণ 2 লাখ টাকা পুরোটা তো শোধ হবে করা না। সম্ভব না। কিছু টাকা শোধ করব, অন্তত কিছুদিন সে বাড়িতে এসে কথা শোনানোটা একটু বন্ধ রাখবে। বন্ধ হবে। এবার আর তার সাথে আর বাকি যে কিছু টাকা থাকবে সেটা আমাদের ওই লেডিস গার্মেন্টসের একটু বিজনেসে ইনভেস্ট করবো, আর এই জিনিসটা ইনভেস্ট করব। বাহ, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। শ্রেয়া, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ অনেক টাকা উঠছে, ধরে নাও, একবারে ধরে নাও, সব ধরে নাও। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, মারো ঝাপটা, খামচা। ধরো 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 ধরো। তো দেখি। সোহাগ চাঁদ বদনি হবে সাইডের গুলো। ওপর থেকে একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে ধরে নাও, একসঙ্গে। নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো একবারে ধরে নাও সবগুলো। সুন্দরী, বাঁধেন ভালো নাইস নাইস নাইস। দুনিয়া পড়ে, একবার হেলিয়া দুনিয়া পড়ে না, এই নিচে আটকে আছে, 200 টাকা নিচে আটকে আছে, ধরে নাও খুন। হ্যাঁ, পড়ে না কেশরের ফুল গাই না কেশরের ওপর থেকে 500, মুচকে গেছে। 1000, 20, 30, 40, 4040। শ্রেয়ার স্কোর নাইস। সুস্মিতা, তোমার পড়াশোনার কথা একটু বলো। হ্যাঁ, আমি 3rd ইয়ার ফাইনাল সেম এক্সাম দিলাম, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। তো আমার প্রবলেমটা আমি বলছি, মানে আমার ছোটোবেলা থেকেই প্রবলেম। কি নিয়ে? আমার অ্যাকচুয়ালি হার্টের প্রবলেম, হার্টে ফুটো ছিল। প্রথমে যখন আমার 2 বছর বয়স ছিল তখন আমার মানে হঠাৎ করে সেন্সলেস হয়ে যেতাম, আর নখগুলো নীল হয়ে যেত, ঠোঁট নীল হয়ে যেত, চোখ মুখ দাঁড়িয়ে যেত, এগুলো আমি শুনেছি। তারপরে হঠাৎ করে আমার মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেল। আমার যেহেতু খুব মানে শহরি এলাকা না, গ্রামের দিকে, জয়নগর, তো সেই জন্য বললো যে একটু বড় ডক্টর দেখাতে হবে। তো তখন কি করবে বুঝতে পারছে না বলে আমার মামা বাড়ি মানে দিদা, উনি একটা হসপিটালে কাজ করতো। তো সেখানে দিদাকে বলা হলো, বলার পর ওখান থেকে আমাদের একটা বেসরকারি নার্সিংহোমে মানে ঠিকানা দিল। তো গেলাম ওখানে বলছে যে আমার হার্টে 2টো ফুটো আছে, সাথে মানে আমার একটা নিলয়, মানুষের 2টো নিলয় হয়, আমার একটা নিলয়। ওই জন্য কি ব্লাড সার্কুলেশনের একটা প্রবলেম হচ্ছে, ঠিক মানে ভালো রক্ত, বিশুদ্ধ রক্ত আর মানে মুক্ত অক্সিজেন এক হয়ে যাচ্ছে, যার জন্য কি মানে শুধু সেন্সলেস হয়ে যাচ্ছি আর নীল হয়ে যাচ্ছে ঠোঁট মুখ। হ্যাঁ, তখন ইমিডিয়েট বললো ডক্টর যে অপারেশন করতে হবে, এটা মাস্ট। তখন তোমার কত বয়স? তখন আমার 2.5 বছর বয়স। তো তখন তো আমাদের বাড়ি খুব মানে ফাইন্যান্সিয়াল একদমই ভালো না, কান্নাকাটি পড়ে গেল। সবাইকে বলে এদিক ওদিক সেদিক করে নানা রকমভাবে ওই অপারেশন মানে ট্রাস্ট নানা রকম টাকা পয়সা জোগাড় করা হলো। হওয়ার পরে মোটামুটি অপারেশনটা হলো। তো চেক আপে এসেছি, আসার পরে সব ঠিকঠাক বললো, ঠিক আছে চেক আপে একদম। তো তারপরে যখন ফিরছি বাড়িতে এসেছি, মানে বাড়িতে আসছি রাস্তাতেই আবার সেম কন্ডিশন। তো আবার সেন্সলেস হয়ে গিয়ে আবার নীল, মানে হাত আঙুল টাঙুল ঠোঁট সব নীল হয়ে গেল। এবার তো আরও মা ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবার ব্যাক করেছে হসপিটালে, মানে নার্সিংহোমে আসলো। তারপরে বলছে কি আমার অপারেশনটাই পুরো ভুল। তো তারপরে আবার ভর্তি নিল, আবার অপারেশন হলো। তো হওয়ার পরে মোটামুটি হয়ে গেল, আবার প্রবলেম হতে থাকলো। মানে ওই সার্জারিতেও ঠিক হলো না? মানে যে হোলটা ছিল সেটা কিওর হয়েছে, কিন্তু যে নিলয়ের ব্যাপারটা মানে রক্ত মানে ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা কিওর হয়নি। তো তারপরে আমাকে আবার 6 মাস পরে চেক আপে যখন আসলাম, ওখানে বলছে কি এবার লাস্ট অপারেশন এটা করতে হবে 4-5 বছর পরে। তো ওখানে আপনার মেয়ে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, ওই টেবিলে অপারেশনেই মারা যেতে পারে। তো এবার তো কান্নাকাটি, সবাই খুব ভেঙে পড়েছে, কি করবে। তো তখন সবে অপারেশন হয়েছে, যা হবে হবে, দেখা যাবে। তো
তো তারপরে 2016-তে আমার ওরকম লাস্ট বললো যে এটা লাস্ট অপারেশন হবে। তো আবার একটা অপারেশন হলো, ওটাও খুব ফাইন্যান্সিয়াল খুবই খারাপ, আমাদের এত খারাপ হয়ে গেছিলো এতগুলো অপারেশন করে, মানে ধার দেনা লোন এমনকি মায়ের যা ছিল সমস্ত কিছু বেঁচে দিয়েছে। মানে অপারেশন হয়ে গেছে, হওয়ার পরে আমি 16 দিন জ্ঞান ফেরেনি আমার, এমন অবস্থা আমার যে মারা যাবে এরকম বলে দিয়েছে, বলছে আমাদের আর কিছু করার নেই। খুব মানে এত কষ্ট গেছে, মানে আমার জীবনে খুবই কষ্ট লাগে বলতে গেলে। তো তারপরে মোটামুটি জ্ঞান ফিরেছে 17-18 দিনের মধ্যে। 2021-এ আবার প্যালপিটেশন, আবার মানে এত ব্রিদিং প্রবলেম হচ্ছে, পুরো আমি কলকাতায় অনেক নার্সিংহোমে ঘুরেছি, ওরা ধরতে পারছিল না কিছুতে, মানে বলছে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না বলে। মোটামুটি আবার দাদা বললো যে এরকমভাবে ফেলে রাখতে পারবো না আমার বোনকে, খুবই কষ্ট পাচ্ছে, ও চোখের সামনে দেখছে এরকম। হ্যাঁ, তো বলে আবার বাইরে নিয়ে গেছে, তামিলনাড়ুতে নিয়ে গেছিলো, ভেলোরে। তো অনেক মানে সবাই ওরকম দেনা ধার দেনা অনেকে মানে এরকম করে করে নিয়ে গেছে। তো তারপরে ওখানেও একটা মাইক্রো সার্জারি হয়েছে। তো এখন এই 4 বছর হচ্ছে আমি মানে মোটামুটি ঠিক আছি, ভালো আছি। তবে একটু মানুষের যে প্রবলেম হয়, আমার চেক আপ তো কন্টিনিউ চলবে, ওষুধও চলবে। আমার নিয়ে বাবা মা ফ্যামিলি এমন হয়ে গেছে, মায়ের 20 বছর ধরে সুগার, বাবারও প্রেশার, কোলেস্ট্রল, হার্টেরও সমস্যা দেখা দিয়ে দিয়েছে, এমন টেনশন, অ্যাংজাইটি। বাবা মা এসছেন? হ্যাঁ, বাবা মা বৌদি এসেছে। ও নমস্কার নমস্কার। আমার মা তোমার খুব ফ্যান, খুব। হ্যাঁ, বাবা মার সাথে ঝামেলা পর্যন্ত লেগে যায় শুধু এটা দেখবে বলে। হ্যাঁ, কি নিয়ে ঝামেলা? হ্যাঁ, সন্ধে দেওয়ার আগেই আমি বসে পড়ি টিভির কাছে, আচ্ছা। আর উনি খবর দেখবে। ও, বলছে আমি খবরটা দেখিনি, দাঁড়াও আমি খবর, এই না না আমি আগে দেখবো তারপরে। আগে দেখতাম না খুব একটা, তবে এখন খুব নেশা লেগে গেছে আপনার শোটা দেখার জন্য। নেশা লাগিল রে, গুড টু নো দ্যাট। সববার নেশা লাগিয়ে দিয়েছি আমি, গুড গুড, থ্যাংক ইউ সো মাচ। সো মিস সুস্মিতা সেন, আপনি 1 লাখ টাকা জিতলে আজকে কি করবেন বলুন? আমি প্রথমত বাবার লোন আছে, আমার চেক আপও আছে, আর আমি হায়ার এডুকেশন একটু জন্য লাগাতে চাই, মানে একটু আর একটু পড়াশোনা কি করতে নিয়ে চাই। পড়াশোনা করতে চাও? আমি এখন পলিটেকনিক কোচিং বিটেক করতে চাইছি। ও হ্যাঁ, তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাও, সেটাই চাইবো। চলো ফার্স্ট রাউন্ড, আর শোনো কাঁদবে না, হাসবে, ঠিক আছে? চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি ধরো 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 বাঁ হাতটা খালি করে নাও। ধরো 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 ধরো। আসলে আমি কে কোথায়, যেগুলো ঢুকে যাচ্ছে পড়ে যাচ্ছে, পড়ে যাক, পরে তুলে নেবে। তুমি থাকছি আর খুন খেয়াল। রেখে দে রেখে দে রেখে দে রেখে দে, এই দিন কাঁথায় ধর, আটকাতে ধর। মেরা যদি না শেষ হয়, তুমি নীলছে হাতটা খালি করে নাও, খালি করে নাও হাতটা। ধর ধর ধর। যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর ধরে নেওয়া ধরে নেওয়া ধরে নেওয়া। কে কোথায়, হাতটা খালি করে নাও, খালি করে নাও। আরো একটু বেশি থাকছি, আর ধরো একসঙ্গে, ধরো সব যা। ধরো 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 ধরো। ও 500 30 40 50 3250 সুস্মিতার স্কোর। এবার শর্মিষ্ঠার কাছে আসি।
এবার বলো তোমার এই সাইবার ক্যাফের কাজ তুমি কতদিন ধরে করো? আপাতত 1.5 বছর ধরে করছি। হ্যাঁ, আমার এই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ডিএল রয় কলেজ থেকে। তো তুমি পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজটাও কাজটাও করছি, কারণ পড়াশোনাটা বাবার পক্ষে চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল। আচ্ছা। বাবা মা সবসময় মেন্টালি সাপোর্ট দিয়েছে যে তুই কর, কিন্তু কিছু কিছু জায়গায় ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে উঠতে পারেননি বাবা মা। তো সবসময় ওরাও ভেঙে পড়েছেন মাঝে মাঝে যে ওরা পারেননি বলে কিছু কিছু জায়গা। ছোটবেলা থেকেই ওই বাড়ির আশেপাশে অনেকে তো প্রাইভেট ল পড়ে, তো আমার ওই কালো কোট দেখে একটা মানে লয়ের প্রতি একটা আকৃষ্টতা ছোটবেলা থেকেই ছিল। মানে আমার ইচ্ছা ছিল আমি LLB পড়বো। বাবার সাথে যখন আলোচনা করলাম বিষয়টা, তখন আমি ছোট মাধ্যমিক দেবো এরকম সময়, বাবা বললো একটু ভালো নাম্বার কর, তাহলে একটুখানি কমের মধ্যে তুই অ্যাডমিশন পেয়ে যাবি ভালো কলেজে। তো উচ্চ মাধ্যমিকে যখন আমি মানে স্কুলের মধ্যে আমি ফার্স্ট হই, ফার্স্ট ডিভিশন, আমার 69% নাম্বার ছিল। তো বাবাকে এসে যখন আমি বললাম যে বাবা আমি LLBটা এবার পড়বো, তা তখন খোঁজ খবর নিয়ে দেখা গেল যে আমার নাম্বার যা আছে তার সঙ্গে আরও 3 লক্ষ টাকা লাগছিল। 1.5 লক্ষ টাকা জোগাড় করা গেছিলো, মানে বাবা বলছিল লোন নিয়ে আমি 1.5 লক্ষ টাকা জোগাড় করতে পারবো। আর 1.5 লক্ষ টাকা জোগাড় হয়ে উঠছিল না সেই মুহূর্তে। মানে অনেকভাবেই ওই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছিল যে পরে যদি একটু একটু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই মুহূর্তে কিছু হয়ে ওঠেনি। ওই সময়টা আমি মানে পড়তে পারিনি, মানে ওটা আমার এখনও আক্ষেপ যে আমি ওটা পড়তে পারিনি। ওটা আমার প্রচণ্ড পরিমাণ ইচ্ছা, আমি পড়তে পারিনি। এবং পড়াশুনো ছাড়ার মানসিকতা ছিল না, মানে বাবা মাও সবসময় বলেছে যদি পড়, আর আমারও ছাড়ার মানসিকতা ছিল না। তারপরে উচ্চ মাধ্যমিকটা পাশ করার পর গ্র্যাজুয়েট করলাম ডিএল কলেজ থেকে ফিজিক্যাল এডুকেশন নিয়ে। এবং আমি খেলাধুলা ছোটোবেলা থেকে একটু করতাম বলে আমি ডিসকাস নিয়ে খেলেওছি কলেজের স্পোর্টসে, বিভিন্ন আমার পার্টিসিপেটের মেডেলও আছে, আমি সেখানে পজিশনও পেয়েছি। তারপর পাশাপাশি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলো, তারপরে চেষ্টা করলাম যে ITI করছে সবাই, আমি তাহলে একটু ITIতে চেষ্টা করি গভর্নমেন্টের যদি চান্স পাই। তো আমি ITIতে ট্রাই করলাম। তো এবার ক্যাফে চালিয়ে কলেজ প্রতিদিন অ্যাটেন্ড করাটা মুশকিল হয়ে যাচ্ছিলো, তো আমার কলেজও আমাকে হেল্প করেছে অনেকভাবে। আমি কিছুদিন কাজ করি এবং যেগুলো আমি ছুটি পাই সেগুলো আমি কলেজ অ্যাটেন্ড করি। এবং সেখান থেকে কলেজে ভর্তি হওয়ার পর এখন আমি রানিং ওয়েল্ডার ট্রেডে ITI করছি 1 বছরের কোর্স। তো ওটা একটা রয়েছে আবার, এবং মানে এখনও প্রচুর পরিমাণে আকৃষ্টতা যে আমি যদি এখনও সুযোগ পাই আমি LLBটা করব। কিন্তু ITI আর LLB তো সম্পূর্ণ আলাদা। এবার পড়াশোনাটা ছাড়ার প্রথমত ইচ্ছা ছিল না, এটা কমপ্লিট করে তারপরেই ওটা, মানে কোনো কিছু হাফ রাস্তায় ছেড়ে না, মানে এটা কমপ্লিট হবে 1 বছরে। তারপরে যদি আমি চান্স পাই, মানে এখনও আমি কমপ্লিট করেই তারপর মানে আমি দুটো একসাথে চালাবো যদি এরকম সিচুয়েশান আসে। এবং তার থেকেও যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, আমার বাবা একজন সিকিউরিটি গার্ডের কাজ করে, সংসারটা চালিয়েই মানে ওনাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। এবং মা সেলাই মেশিনের কাজ করে। আর আমার বোন ন্যাশনাল লেভেল পর্যন্ত গেছে যোগাসন নিয়ে। বোন যখন ন্যাশনালে পজিশন পেলো, তো ওর কাছে অফার এলো ইন্টারন্যাশনালটা থাইল্যান্ডে হবে, এবং সেই ইন্টারন্যাশনালে পার হেড 56,000 টাকা করে লাগবে, 1,12,000 টাকা গার্জেন থাকলে সাথে। সেখান থেকে কনসেশন করে ওই 98,000-এ আনা গেল, কিন্তু সেই মুহূর্তে কিছু টাকাই জোগাড় হয়ে ওঠেনি। বোনের এই সুযোগটা 2024-এ এসেছিলো, তা কোনোভাবেই বোনকে সাহায্য করা যায়নি, কোনোভাবেই না, মানে হয়নি। তা এই শোটা বোন প্রতিদিন দেখে, মানে বোনের একটা প্রচুর পরিমাণে ইন্টারেস্ট শোটার প্রতি। ওই সবাইকে আমাদের ঘরে সবাইকে ডেকে ডেকে এনে এটা দেখ করে ওরই বেশি ইন্টারেস্ট। ও যদি এখন চান্স পায় আবার, মানে সব কিছু ফিনান্সিয়াল দিক হলেও আবার থাইল্যান্ডে খেলতে যেতে পারে, মানে চাই এখনও আর কি। মানে এখান থেকে যদি আমি 1 লাখ টাকা জিততে পারি, তো আমি আমার কিছুটা অ্যাডমিশনের কাজে লাগাবো। আর আমার বোন যদি আবারও চান্স পায় থাইল্যান্ডের জন্য, কারণ এবার আবার ন্যাশনাল আছে, ন্যাশনাল পর্যন্ত যাওয়া যায় বিনা কষ্টে, কোনো কিছু লাগে না। ইন্টারন্যাশনালটা যেহেতু বাইরে হয়, বিদেশে হয়, সে তার জন্য পয়সা লাগে। তো সেইখানে ওকে কিছু সাহায্য করব, এবং আমি নিজের কিছু মানে আমি পড়াশোনাটা আবার শুরু করতে চাই, মানে এই ITIটা কমপ্লিট করার পর আমি LLBটা পড়তে চাই। বাহ, ঠিক আছে, নো প্রবলেম, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা, ধরো যা পারছো ধরতে থাকো। চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা, মনে মনে হাতটা খালি করে নাও। হ্যাঁ, চুপি চুপি গল্প হবি ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, ওপর থেকে একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো। আমাকে বন্ধু করে নে, মনের ওগুলো ভরে নাও, ঝুড়িতে ভরে নাও। আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। উড়ে গেছে চিন্তা ভাবনা, মনে মনে 100 রঙ বেলুন। চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন,
অবশ্যই। 500, 1000, 4300, 10, 20, 30, 40, 4340। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছো একবার মনে করিয়ে দিই। শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সানবাংলায়, সানবাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। সানবাংলায়, 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 লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার নমস্কার সবাইকে, অনেক অনেক নমস্কার। এত ঢঙের কারণ? আমার ভক্ত সংখ্যা যেভাবে বাড়ছে, তো সেই জন্যই আর কি মানে আমার একটা জিনিস মনে হয়েছে যে কোনো দিন একটা টুনির দির পাঁচালি লেখা হবে। কিন্তু এই দায়িত্বটা এখনো পর্যন্ত কেউ নেয়নি, সেই জন্য আমি নিজের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছি। আপনারা সবাই শুনুন, আপনারাও যারা দেখছেন তারাও মন দিয়ে শুনুন, প্রত্যেক দিন সন্ধেবেলা এটা পাঠ করবেন আর মনে মনে কিছু জিনিস আমার নামে উৎসর্গ করবেন। তো আমরা এখন শুরু করি আমার যে পাঁচালিটা হবে। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, টুনির দির পাঁচালি করিব বর্ণন। সন্ধ্যাকালে টুনির দির কুলু যদি চাও, নেপো হয়ে টুনির দিকে দই মারতে দাও। টুনির দি রুষ্ট হলে কুলু যাবে ঝুলে, টুনির দিকে সাজিয়ে তোলো পালক কানের দুলে। সন্ধেবেলা টুনির দিকে খেতে দাও স্ন্যাক্স, টুনির দির আশীর্বাদে হ্যাঁ বা রিল্যাক্স। টুনির দির হয় না যেন কোনো অপমান, টুনির দির হয় না যেন কোনো অপমান। করজোড়ে গাও টুনির দির জয়গান। তুই এটা লিখেছিস, এটা তুমি বিশ্বাস করি না, তুই তো ক্লাস 4ও পাস করিসনি। এটা ভাড়া টাড়া করে কাউকে দিয়ে লিখিয়েছে বলেই আমার ধারণা। না, এইসব আমার ভাড়া করা থাকে, অসুবিধা হয় না। এক্স্যাক্টলি। কোথায় যাবো জানো? সুস্মিতা সেন। হ্যাঁ, ও শুরু করে দিই। প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো অডিও হিন্ট। বলো শর্মিষ্ঠা। আসো না ভালোবাসো না, বলো কি, ওই গানটা, বনি আর কৌশানী। আসো না ভালোবাসো না।